আজকে আমরা সেন্ট্রিওল নিয়ে আলোচনা করছি। প্রত্যেকে খাতা বার করে লেখা শুরু করি আমরা। দেখো, সেন্ট্রিওল সেন্ট্রিওল কোথায় থাকে? সেন্ট্রিওলের একটা সংজ্ঞা আমরা আগে দেখে নেব, তারপরে ছবিটা আঁকবো। সেন্ট্রিওল হচ্ছে, এটা কিন্তু আদর্শ প্রাণী কোষের সাইটোপ্লাজমে থাকে। কোথায় থাকে? আদর্শ প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। এটা সাইটোপ্লাজমে থাকে। কি দিয়ে তৈরি? দেখো, 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। অনুনালিকা নিয়ে গঠিত। এটা দুমুখ খোলা পিপাকৃতি। দুই মুখ খোলা পিপাকৃতি গঠন। দুমুখ খোলা পিপাকৃতি গঠন। হ্যাঁ, পরস্পরের সমকোণে অবস্থান করে। পরস্পরের সমকোণে অবস্থান করে এবং কি কাজটা করে? এবং কোষ বিভাজনের সময় বেম গঠন করে। বেম গঠনে সহায়তা করে। তাকে সেন্ট্রিওল বলে। আমরা সেন্ট্রিওল বলছি, সেন্ট্রোজোম নয়। এবার আমরা একটা সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওলটা কোথায় আছে আমরা একটু আগে দেখে নেব। একটা ছবি আঁকবো। আমরা যে ছবিটা আঁকছি সেই ছবিটা হচ্ছে একটা সেন্ট্রোজোম। একটা সেন্ট্রোজোমের ছবি আঁকছি। এটা হচ্ছে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমের মধ্যে কি থাকে? দেখো, সেন্ট্রোজোমের মধ্যে দুমুখ খোলা পিপাকৃতি এই যে গঠনটা, এই যে দুমুখ খোলা পিপাকৃতি গঠন, এই গঠনটার নামই হচ্ছে এই দুটো নাম হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলটা কি? এটা কিন্তু আমরা এঁকেছি হচ্ছে সেন্ট্রোজোম। আমি যেটা আঁকছি সেটা হচ্ছে সেন্ট্রোজোম। আর এই সেন্ট্রোজোমের মধ্যে দুমুখ খোলা পিপাকৃতি অংশ থাকে। তাহলে সেন্ট্রিওল কাকে বলে? নিশ্চয়ই আমরা দেখছি যেটা লিখেছি। তাহলে এটা কিন্তু প্রত্যেকটা 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত দুই মুখ খোলা পিপাকৃতি এই গঠনটার নাম হচ্ছে সেন্ট্রিওল। এবার এই যে সেন্ট্রিওলের চারিপাশ থেকে দেখো কিছু বিচ্ছুরিত এরকম অংশ বেরিয়ে এসছে। যে অংশগুলোকে বলা হয়
তাড়াতাড়ি করে এগিয়ে দিই। কথা না বলে আঁকো, তাড়াতাড়ি করে আঁকো প্রত্যেকে। আমরা একটা সেন্ট্রিওলের গঠন এঁকেছি, সেন্ট্রোজোমের গঠন এঁকেছি। এর মধ্যে দেখো, এই সেন্ট্রোজোমের মধ্যে এর মধ্যে তো ভেতরটা সাইটোপ্লাজম আছে। এই সাইটোপ্লাজমের দুটো অংশ নাম আছে। একটা হচ্ছে এই পরিধির দিকে সাইটোপ্লাজম, পরিধির দিকে যে সাইটোপ্লাজম তার নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার কাকে বলে? সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে সেন্ট্রোজোমের পরিধির দিকে সাইটোপ্লাজম, পরিধির দিকে সাইটোপ্লাজম। দেখো তাহলে সেন্ট্রোস্ফিয়ারটা জানলাম, সেন্ট্রোজোমের পরিধির দিকে সাইটোপ্লাজম। তাহলে সেন্ট্রোজোমের কেন্দ্রের দিকে সাইটোপ্লাজম আছে। তাহলে সেন্ট্রোজোমের এই কেন্দ্রের দিকে সাইটোপ্লাজমের নাম কি? এর নাম হচ্ছে কাইনোপ্লাজম। কাইনোপ্লাজম। তাহলে কাইনোপ্লাজম হচ্ছে সেন্ট্রোজোমের কেন্দ্রের দিকে সাইটোপ্লাজম। কেন্দ্রের দিকে সাইটোপ্লাজমের নাম হচ্ছে, নিশ্চয়ই আমরা দেখলাম যে কাইনোপ্লাজম হচ্ছে সেন্ট্রোজোমের, আমি যেটা সমান চিহ্ন দিয়ে বলে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার এই অংশটা দেখো, এই অংশটা কি? এই অংশটার নাম হচ্ছে অনুনালিকা। এই অনুনালিকাটা কি? অনুনালিকা হচ্ছে, আমরা তোমাদের একটা প্রশ্ন করি, বলো তো ব্যাকটেরিয়া কোষের বা সিলিয়ার যে ফ্লাজেলা, সিলিয়া বা ফ্লাজেলা কোষের কোন অংশ থেকে তৈরি হয়? কারেক্ট, সাইটোপ্লাজম থেকে। এটাও কিন্তু এই সাইটোপ্লাজম এর থেকেই তৈরি হয়েছে। তাহলে এর বাইরের দিকে পরিধির দিকে সাইটোপ্লাজমের নাম কি? সেন্ট্রোস্ফিয়ার। তাহলে এখানে এটা কিন্তু সেন্ট্রোস্ফিয়ার থেকে উৎপন্ন। এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে সাইটোপ্লাজম। সেন্ট্রোস্ফিয়ার থেকে উৎপন্ন বিচ্ছুরিত রশ্মির ন্যায়, বিচ্ছুরিত রশ্মির ন্যায় অনুনালিকা। তাহলে এই ছবিটা দিতে পারে, খুব সহজ ছবি দিয়ে দিতে পারে। তাহলে সেন্ট্রোজোম তার খুব সহজ ছবি, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। তোমাদের বইতে এই দুটো ভাগ নেই, একটা ভাগ দেখবে আছে, কিন্তু এই দুটো হয়তো কাইনোপ্লাজম হচ্ছে, সেন্ট্রোস্ফিয়ার নেই। পরিধির দিকে পরিধির দিকের এই বইটা দেখিনি আমি, নেই পাইনি। আচ্ছা যাই হোক, সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে পরিধির দিকে সাইটোপ্লাজম, আর কেন্দ্রের দিকে সাইটোপ্লাজম হচ্ছে কাইনোপ্লাজম। কেমন? আর বাইরের দিকে যে বিচ্ছুরিত রশ্মির ন্যায় কিছু অংশ বেরিয়ে এসছে তার নাম হচ্ছে অনুনালিকা, নিশ্চয়ই সেন্ট্রোস্ফিয়ার থেকে বেরিয়েছে। আচ্ছা আমরা এই দুটো অংশ, কৃপাকৃতি অংশ, দুমুখ খোলা, এই দুটো অংশের নাম কি? সেন্ট্রিওল। তাহলে দুটি সেন্ট্রিওল একসঙ্গে রয়েছে। তাহলে দুটি, এখান থেকে একটা শর্ট কোশ্চেন আমি দিচ্ছি, দেখো এই যে দুটি সেন্ট্রিওল একসঙ্গে থাকে তাকে কি বলা হয়? এইখানে একটা প্রশ্ন হচ্ছে ডিপ্লোজোম।
ডিপ্লোজোমটা মনে রাখবে, এই ছবির থেকে তুমি নিশ্চয়ই পাবে। ডিপ্লোজোম কাকে বলে? ডিপ্লোজোমটা হচ্ছে, ডিপ্লোজোমটা কি দেখো, দুটি সেন্ট্রিওলকে একসঙ্গে, সেন্ট্রোজোমে দুটি সেন্ট্রোজোম, দেখো সেন্ট্রোজোম এটা, বা দুটি সেন্ট্রিওল আছে, সেন্ট্রোজোমের মধ্যে অবস্থিত দুটি সেন্ট্রিওলকে, দুটি সেন্ট্রিওলকে বলে ডিপ্লোজোম। তাহলে আমরা ডিপ্টিওজোম আর ডিপ্লোজোমের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলে? ডিপ্টিওজোম। ডিপ্লোজোম দুটি সেন্ট্রিওলকে বলে। ডেসমোজোম প্রাণী কোষের সংযোগ পদ্ধতি, তাই তো? তাহলে এখানে কতগুলো প্রশ্ন দিচ্ছে, এটা মনে রাখবে। তাহলে ডিপ্লোজোম হচ্ছে সেন্ট্রোজোমের মধ্যে অবস্থিত দুটি সেন্ট্রিওল আছে, তাদের একসঙ্গে কি বলে? ডিপ্লোজোম বলে। আচ্ছা, এটা মুছে দেবো আমরা। এবার এর গঠনটা আঁকতে হবে। আরেকটা ছবি আছে, আমরা সিলিয়া এবং ফ্ল্যাজেলার ক্ষেত্রে, বলো তো দেখি কার মনে আছে? সিলিয়া এবং ফ্ল্যাজেলার ক্ষেত্রে অনুনালিকার বিন্যাস রীতিটা বলো। অনুনালিকার বিন্যাস রীতি, পরিধি এবং 9:2, কারেক্ট, 9:2, 9:2। পরিধির দিকে ছিল কত? 9টা, আর কেন্দ্রের দিকে ছিল। আচ্ছা, এই যে কেন্দ্রীয় একটা গঠন কাঠামো তৈরি হয়েছে, তার নাম কি? এই কার মনে আছে? এই 11টি অনুনালিকা নিয়ে গঠিত কেন্দ্রীয় কাঠামোটাকে কি বলা হয়েছিল? অ্যাক্সনিক, কারেক্ট। কি না, কি বলা হয়েছিল? অ্যাক্সনিক বলা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার যেটা আঁকবো সেটা হচ্ছে, সেটা আমরা কি আঁকবো? সেটা আমরা আঁকবো হচ্ছে এই যে সেন্ট্রিওল, এটা তো সেন্ট্রোজোমে গেছি, তাহলে সেন্ট্রিওলটা গঠনটা কেমন, 9টি অনুনালিকা কোথায় আছে সেটা দেখাবো। আমরা যখন সিলিয়া ফ্ল্যাজেলা এঁকেছিলাম তখন নালিকাগুলো ভেতরের দিকে ছিল, এবার এটা কিন্তু বাইরের দিকে। তাহলে দুটো ছবি নিশ্চয়ই তোমাদের যদি দেয় কোনটা কি, নিশ্চয়ই সেটা বুঝতে পারবে। এটা আমি মুছে দিচ্ছি। আমরা এবার সেন্ট্রিওলের গঠন আমরা দেখব। আচ্ছা, সেন্ট্রিওলের গঠন আঁকতে গেলে অনেকে আঁকতে চায় না, কিন্তু না আঁকলে তুমি জীবন বিজ্ঞান আঁকা ছাড়া পড়া হয় না। আমার কাছে তো হয় না, কি হয়? আঁকতে পারলে খারাপ আঁকো, ভালো আঁকো, যাও আঁকতে পারলে তোমার কিছু মনে থাকে, তাই না? যাই হোক, আঁকার চেষ্টা করতে হবে প্রত্যেককে। আচ্ছা, আমরা একটা সেন্ট্রিওলের গঠন আঁকবো। দেখো, সেন্ট্রিওলের আমরা ওইদিকে বর্ণনা লিখবো, আমি এই দিকটা আঁকি। একটা বৃত্ত আঁকো, প্রত্যেকে একটা বৃত্ত আঁকো। আচ্ছা, দেখো এই যে বৃত্ত এঁকেছি, এই বৃত্তকে 9টা বিন্দু দাও। এক, তুমি প্রথমে এরকম করে 9টা বিন্দু এর উপরে দিলে ভুল হবে। এক, এরকম ভেতরে ভেতরে দাগ দাও, পরে মুছে দেবো। এক, মোটামুটি একটা আন্দাজ করে 9টা গোল দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোটামুটি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা 9টা দিতে পারি। তোমরা এরকম করে একটা আন্দাজে দেবে।
1 2 3 4 5 6 7 8 9টা। আচ্ছা 9টা অনুনালিকা থাকবে। দেখো এখান থেকে আমি এরকম করে একটু বেঁকিয়ে বেঁকিয়ে দাগ দেবো। এই 1 এরকম করে 2 3 3 4 5 6 7 8 9। এবার প্রত্যেকটা এই দাগের সঙ্গে আমরা একটা করে প্রথমে একটা ছোট নালী হবে, ছোট গোলাকার অংশ অনুনালিকা হবে, তাকে বেষ্টন করে আর একটা বড় অনুনালিকা হবে, তাকে বেষ্টন করে তার থেকে বড় একটা অনুনালিকা হবে। তিনটে, প্রথমটা এ, তারপরে একটা বি, তারপরে একটা সি। আবার ঠিক একই রকমভাবে প্রথমটা ছোট হবে, তারপরে একটা তার থেকে বড় হবে একই রকম, তারপরে এটা তার থেকে বড় হবে। ঠিক এ বি সি হবে। কেমন? তিনটে করে অনুনালিকা আমরা এখানে আঁকবো। তিনটে করে অনুনালিকা আমরা আঁকছি। এবার দেখো প্রত্যেকটা, প্রথমটা এ, তারপর একটা বি, তারপর একটা সি, এ বি সি, এ বি সি, প্রথমটা এ, তারপর একটা বি, তারপর একটা সি। এই এ বি সি নামকরণ একজন বিজ্ঞানী করেছিলেন, তার নাম হচ্ছে বিজ্ঞানী থ্রেড গোল্ড। বিজ্ঞানী থ্রেড গোল্ড বলে একজন বিজ্ঞানী, তিনি এ বি সি বলে তিনটে নামকরণ করেছেন। প্রথমটা এ। দেখো এই ত্রয়ী অনুনালিকার এ পার্শ্ববর্তী ত্রয়ী সি অনুনালিকার সঙ্গে একটা যোজক দিয়ে যুক্ত থাকে। এই যোজকটার নাম হচ্ছে লিঙ্কার। তাহলে লিঙ্কার হচ্ছে একটা, আমি যেটা আঁকছি সেটা আমি লিখে ফেলি, তারপরে আমি বটনটা দেখাবো। এটা হচ্ছে এ উপনালিকা পার্শ্ববর্তী ত্রয়ী সি উপনালিকা সঙ্গে যে প্রোটিন যোজক দিয়ে যুক্ত থাকে, প্রোটিন যোজক দিয়ে যুক্ত থাকে, অর্থাৎ এ উপনালিকা পার্শ্ববর্তী ত্রয়ী সি উপনালিকার সঙ্গে যে প্রোটিন যোজক দিয়ে যুক্ত থাকে, সেই যোজকটার নাম হচ্ছে লিঙ্কার। এবার দেখো তাহলে প্রত্যেকটা এর সঙ্গে সি যুক্ত করে দাও, এ আর সি যুক্ত করে দাও। আমরা যুক্ত করে দিয়েছি, এর সঙ্গে সি যুক্ত করে দিয়েছি। কেমন? এবার আমরা এর সঙ্গেও একটা যুক্ত থাকবে এরকম ভাবে, এটা একটু লিখে নাও। এবার দেখো এই যে অনুনালিকা, এর সেন্ট্রিওলের কেন্দ্রে
এরকম একটি গরুর গাড়ির চাকার মতো অংশ দেখতে পাওয়া যায়। এই যে গরুর গাড়ির চাকার মতো যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এই গরুর গাড়ির চাকার মতো এই অংশটার নাম হচ্ছে ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন। এবং এর সঙ্গে এই প্রত্যেকটা এর সঙ্গে দেখো এরকম করে যুক্ত হয়েছে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটার নাম হচ্ছে, এই ভেতরে এই অংশটা এই গরু গাড়ির চাকার মতো একটা সংগঠন দেখতে পাচ্ছি। এই গরু গাড়ির চাকার মতো সংগঠনটার নাম হচ্ছে ইন্ট্রা সেন্ট্রিওলার গঠন। ইন্ট্রা সেন্ট্রিওলার গঠন। তাহলে ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন কি? এই গঠনটা হচ্ছে এখানে আমরা এইটা লিখে লেখা শুরু করি। এটা হচ্ছে সেন্ট্রিওলের কেন্দ্রে, সেন্ট্রিওলের কেন্দ্রে আমরা কি দেখতে পাচ্ছি? সেন্ট্রিওলের কেন্দ্রে একটি গরুর গাড়ি চাকার মতো অংশ, গরুর গাড়ি চাকার মতো সংগঠন দেখা যায়। তাহলে একে ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন বলা হয়। তাহলে এক নম্বর আমরা এটা জানলাম লিঙ্কার কাকে বলে, তারপরে আমরা জানলাম ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন কাকে বলে। এবার এইগুলো কি? এইগুলো হচ্ছে অনুনালিকা। তাহলে এটা হচ্ছে অনুনালিকা বা একে বলে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল কি? এটা আমরা জানবো। মাইক্রোটিউবিউল হচ্ছে সেন্ট্রিওলের প্রাচীর, সেন্ট্রিওলের প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। অনুনালিকা নিয়ে গঠিত। তাহলে সেন্ট্রিওলের প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। কেমন? দেখো প্রতিটি অনুনালিকা, এই 9টি ত্রয়ী অনুনালিকা, এখানে 3টে করে 9টি অনুনালিকা নিয়ে গঠিত। প্রত্যেকটা 3টে করে ভাগ আছে, এই জন্য ত্রয়ী অনুনালিকা বলেছি। এই প্রতিটি অনুনালিকা, এই যে এখানে আমি দেখাচ্ছি, এই প্রতিটি অনুনালিকা এদের কি বলবো আমরা? অর্থাৎ প্রতিটি উপনালিকা, এখানে লিখে দিই আমরা ত্রয়ী প্রতিটি উপনালিকা, ত্রয়ী প্রতিটি উপনালিকা মানে একটা, ত্রয়ী প্রতিটি উপনালিকা, ত্রয়ী প্রতিটি উপনালিকা 13টি গ্লোবিউলার, এটা মনে রাখবে, গ্লোবিউলার উপ একক নিয়ে গঠিত। উপ একক নিয়ে গঠিত। সেটা কেমন? দেখো এইরকম 13টা গোল হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। একটু বড় করে দিলে হবে এটা।
13টা আঁকতে হবে। 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12 এই 13। এই যে 13টি, এটা হচ্ছে এই 13টি উপএকক, 13টি গ্লোবিউলার উপএকক। এটা হচ্ছে গ্লোবিউলার। গ্লোবিউলার 13টি গ্লোবিউলার উপএকক নিয়ে এটা এক একটা উপনালিকা, এক একটা উপনালিকা কতগুলো গ্লোবিউলার উপএকক নিয়ে গঠিত, এরকম 13টি, এখানে 13টি আছে, এটা নিয়ে গঠিত। আর একদম তাহলে প্রথম অংশটা হচ্ছে অনুনালিকা, এটা হচ্ছে এক হচ্ছে অনুনালিকা, 2 হচ্ছে লিঙ্কার, 2 হচ্ছে লিঙ্কার, 3 হচ্ছে ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন, আর 4 হচ্ছে এর ভেতরে একেবারে এই যে একদম ভেতরে কেন্দ্রীয় যে দণ্ড আছে, এই একদম কেন্দ্রের ভেতরে, এখানে বলে কেন্দ্রীয় দণ্ড বা হাব, কেন্দ্রীয় দণ্ড বা হাব। তাহলে এটা কি? এটা হচ্ছে 4 নম্বর। তাহলে 4 নম্বর 4টে অংশ। তাহলে আমরা এই কেন্দ্রীয় দণ্ড বা হাব মানে হচ্ছে সেন্ট্রিওলের কেন্দ্রে, সেন্ট্রিওলের কেন্দ্রে যে দণ্ডাকার অংশ থাকে, সেন্ট্রিওলের কেন্দ্রে যে দণ্ডাকার অংশ থাকে তাকে কেন্দ্রীয় দণ্ড বা হাব বলে। তাহলে আমরা সেন্ট্রিওলের কটি অংশ এবং কি কি? সেন্ট্রিওলের বিভিন্ন অংশ, সেন্ট্রিওলের বিভিন্ন অংশ আমরা সেন্ট্রিওলের বিভিন্ন অংশ সম্বন্ধে জানলাম। সেন্ট্রিওলের 4টি অংশ। 1 অনুনালিকা বা মাইক্রোটিউবিউল। কি না, সেন্ট্রিওলের প্রাচীর 9টি অনুনালিকা নিয়ে গঠিত। আমি অত ব্যাখ্যা করে বলিনি। এই ধরো এটা একটা ছিল, তাহলে প্রতিটি অনুনালিকা 3টি করে উপনালিকা নিয়ে গঠিত। এই জন্য এদের একসঙ্গে ত্রয়ী উপনালিকা বলা হয়েছে। এবং প্রতিটি উপনালিকা আবার এই 13টি গ্লোবিউলার উপএকক নিয়ে গঠিত। বিজ্ঞানী থ্রেড গোল্ড, এই যে এবিসি নামকরণটা কে করেছেন? এবিসি নামকরণ, এটা মনে রাখবে, এবিসি এই নামকরণটা করেছেন। নামকরণ যিনি করেছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী থ্রেড গোল্ড। বিজ্ঞানী থ্রেড গোল্ড, এই যে এই বিজ্ঞানী থ্রেড গোল্ড এবিসি, এই যে উপনালিকাগুলোর নাম এবিসি দিয়েছেন। কে দিয়েছেন? বিজ্ঞানী থ্রেড গোল্ড। তাহলে আমরা জানলাম কি কি জানলাম? প্রথমত জানলাম যে সেন্ট্রিওলের প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। এদের ভেতর থেকে বাইরের দিকে নামকরণ এবিসি নামে অভিহিত করা হয়েছে। বিজ্ঞানী থ্রেড গোল্ড এই নামকরণটা করেছেন। প্রতিটি উপনালিকার পার্শ্ববর্তী ত্রয়ী সি উপনালিকার সঙ্গে যে প্রোটিন যোজক দিয়ে যুক্ত থাকে তাকে বলে লিঙ্কার। কেমন? এবার দেখো ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন কি? সেন্ট্রিওলের কেন্দ্রে একটি গরুর গাড়ির চাকার মতো সংগঠন দেখতে পাওয়া যায়, একে ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন বলে। একদম কেন্দ্রে একটা দণ্ডাকার অংশ থাকে যাকে কেন্দ্রীয় দণ্ড বা হাব বলে। কেমন? আমরা এই গঠনটা দেখতে পেলাম। এইবার এখান থেকে একটা প্রশ্ন আমি লিখছি, এখান থেকে 2-3টে প্রশ্ন আমি লিখব। প্রথমত হচ্ছে যে সেন্ট্রিওলের ক্ষেত্রে অনুনালিকার বিন্যাস রীতি কি কি? প্রথম প্রশ্ন, এটা মুছে দেব। প্রথম প্রশ্ন লেখো, সেন্ট্রিওলের তোমরা সিলিয়া ফ্ল্যাজেলার ক্ষেত্রে তোমরা লিখেছো। আমি যে প্রশ্নটা লেখাবো সেটা হচ্ছে সেন্ট্রিওলের ক্ষেত্রে অনুনালিকার বিন্যাস রীতিটি লেখো।
হচ্ছে সেন্ট্রিওলের অনুনালিকার বিন্যাস রীতি। বিন্যাস রীতিটি লেখো। তোমরা জানো যেহেতু এর পরিধির দিকে 9টা আছে কিন্তু কেন্দ্রের দিকে একটাও নেই, তাই 9+0। পরের প্রশ্ন হচ্ছে সেন্ট্রিওল বিহীন একটি প্রাণীকোষের নাম লেখো। সেন্ট্রিওল বিহীন একটি প্রাণীকোষের নাম। প্রাণীকোষের নাম লেখো। লোহিত রক্তকণিকা বা আরবিসি। পরের প্রশ্ন লেখো শুক্রাণুর অ্যাক্রোজম। শুক্রাণুর অ্যাক্রোজম না, শুক্রাণুর পুচ্ছ। শুক্রাণুর পুচ্ছ গঠন করে কোন অঙ্গাণু? শুক্রাণুর পুচ্ছ গঠন করে কোন অঙ্গাণু? সেটা হচ্ছে সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল সম্বন্ধে আমরা জানলাম। এবার আমরা কাজ লিখব। আচ্ছা, শুক্রাণু আমি একটু বলে দিই। শুক্রাণু গঠন তোমরা নিশ্চয়ই দেখে একটু বলে দিই। শুক্রাণুর গঠন এরকম। এবার এই শুক্রাণুর মাথার দিকে এরকম একটা অংশ থাকে, একে বলে অ্যাক্রোজম। তোমরা বলো তো এই অ্যাক্রোজম কে গঠন করে? এই অ্যাক্রোজম গঠন করে গলগি বডি। কে গঠন করে? গলগি বডি। অ্যাকচুয়ালি এই অ্যাক্রোজম কি? এটি একটি লাইসোজম। এটি কি এক ধরনের লাইসোজম। এর মধ্যে হায়ালুরোনিডেজ নামক উৎসেচক থাকে। এইখানে থাকে নিউক্লিয়াস। এই যে এইখানে আছে নিউক্লিয়াস, তাকে বেষ্টন করে তার মাথায় থাকে অ্যাক্রোজম। তাহলে এই অ্যাক্রোজম হচ্ছে এটি হচ্ছে এক ধরনের লাইসোজম। এর মধ্যে দুটো উৎসেচক থাকে, একটা হচ্ছে হায়ালুরোনিডেজ। হায়ালুরোনিডেজ এমন, আর একটা থাকে অ্যাক্রোসিন। এই যে দুটো উৎসেচক, এইটা কি করে? এই দুটো উৎসেচক যখন ডিম্বাণুর কাছে আসে, ডিম্বাণু প্রাচীরকে ভেদ করতে সাহায্য করে। আর এই যে পুচ্ছটা, এই পুচ্ছটা শুক্রাণুর পুচ্ছটা গঠন করে কে? এই পুচ্ছটা গঠন করে, পুচ্ছটা কে গঠন করে? নিশ্চয়ই তোমাদের আমি বললাম যে এটা সেন্ট্রিওল গঠন করে। সেন্ট্রিওল। তাহলে মনে থাকবে যে সেন্ট্রিওল গঠন করে শুক্রাণুর পুচ্ছ, আর এর মস্তকটা গঠন করে অ্যাক্রোজম। এইবার এই যে যখন নিষেক হয়, যাকে যখন ফার্টিলাইজেশন হবে, নিষেক হওয়ার সময় কিন্তু শুক্রাণু ডিম্বাণুর মধ্যে ঢোকে না, শুধুমাত্র নিউক্লিয়াসটা ভেতরে প্রবেশ করে। কেমন? যাই হোক, আমরা পরবর্তীকালে জানবো। তাহলে আমরা এই যে শুক্রাণুর অ্যাক্রোজম, অ্যাক্রোজম অ্যাকচুয়ালি একটা টুপির মতো অংশ, যেটা অ্যাকচুয়ালি যে একটি লাইসোজম গঠন করে গলগি বডি। কারণ এই লাইসোজমের মধ্যে তোমরা জানো, বলো তো লাইসোজমের মধ্যে যে উৎসেচক আছে সেই উৎসেচকের প্রকৃতি কেমন? লাইসোজমের মধ্যে থাকা উৎসেচকের প্রকৃতি কেমন? কি ধরনের উৎসেচক থাকে? হাইড্রোলাইটিক উৎসেচক না? হাইড্রোলাইটিক উৎসেচক থাকে। তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম লাইপেজ। হাইড্রোলাইটিক উৎসেচকগুলো থাকে। লাইসোজমের মধ্যে যে উৎসেচক থাকে সেগুলো হচ্ছে হাইড্রোলাইটিক। আচ্ছা, যাই হোক, এইটা তোমরা নিশ্চয়ই পড়েছো। এবার আমি পরে এটা আমরা বললাম। আচ্ছা, কাজটা লিখবো আমরা। এবার দেখো আমরা সেন্ট্রিওলের কাজ। সেন্ট্রিওলের কাজ কি? 1 নম্বর লেখো, সেন্ট্রিওল কি করে? কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে।
2 নম্বর হচ্ছে কোষ বিভাজনের শেষের দিকে, কোষ বিভাজনের শেষের দিকে কি করে ক্রোমোজোমের প্রান্তীয় গমন, ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সাহায্য করে, প্রান্তীয় গমনে সাহায্য করে। তাহলে সেন্ট্রিওলের কাজ আমরা কিছু জানলাম। তাহলে এবার আমরা তাহলে প্রধানত যে প্রেমতন্তু তোমরা কোষ বিভাজনের সময় পড়েছ, ক্রোমোজোমের সঙ্গে প্রেমতন্তু যুক্ত থাকে, ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সাহায্য করে। ক্রোমোজোমের প্রান্তীয় গমন কেমন মনে রাখবে, ক্রোমোজোমের প্রান্তীয় গমন মানে দুটো মেরুর দিকে চলনে সাহায্য করে। এবার আমরা এটা আমরা বুঝে দিই। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এবার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে মাইক্রো বডিজ। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে মাইক্রো বডিজ। মাইক্রো বডিজ কাকে বলে? দেখো মাইক্রো বডিজ হচ্ছে, মাইক্রো বডিজ কোথায় থাকে? মাইক্রো বডিজ থাকে হচ্ছে, মাইক্রো বডিজ হচ্ছে কোষের সাইটোপ্লাজমে থাকে। তাহলে আমরা লিখতেই পারি আদর্শ কোষের সাইটোপ্লাজমে, আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা বেষ্টিত এগুলো দেখতে গোলাকার, অতি ক্ষুদ্র, এটা অতি ক্ষুদ্র লেখো, অতি ক্ষুদ্র। কেমন দেখতে? গোলাকার হতে পারে বা বর্তুলাকার। তাহলে যে কোষ অঙ্গাণুগুলির মধ্যে কি থাকে? যে কোষ অঙ্গাণুগুলির মধ্যে এই অক্সিডেজ উৎসেচক, অক্সিডেজ বা পার অক্সিডেজ উৎসেচক পূর্ণ থাকে, তাকে আমি সংক্ষেপে লিখতে পারতাম একটা, যে কোষাঙ্গাণুর মধ্যে অক্সিডেজ মানে অক্সিডেজ পার অক্সিডেজ পূর্ণ কোষাঙ্গাণু। কেমন তাহলে এখান থেকে এইটুকু তো মনে রাখতে হবে, যে কোষাঙ্গাণুগুলির মধ্যে অক্সিডেজ বা পার অক্সিডেজ উৎসেচক পূর্ণ থাকে, এইটুকু তো মনেই রাখতে হবে, বাদ বাকিটা না মনে রাখলেও হবে। তাকেই মাইক্রো বডিজ বলে। তাহলে মাইক্রো বডিজ কাকে বলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। মাইক্রো বডিজ হচ্ছে, এইটুকু মনে রাখতে হবে, যে কোষাঙ্গাণুর মধ্যে কি পূর্ণ থাকে? অক্সিডেজ বা পার অক্সিডেজ পূর্ণ থাকে, সেই কোষাঙ্গাণুগুলোকেই মাইক্রো বডিজ বলে। কেমন এইটুকু মনে রাখতে হবে। এবার দেখো এই বিভিন্ন এদের যে শ্রেণী বিভাগ হচ্ছে 3 প্রকার। এখান থেকে একটা প্রশ্ন দেব, কিন্তু প্রশ্নটা হচ্ছে ম্যাচিংটা কি?
দেখো 1 নম্বর হচ্ছে 3 প্রকার, যেহেতু প্রথমটা হচ্ছে অক্সিজম, অক্সিজম না, এটা দেখো পার অক্সিজম, পার, প্রথমটা হচ্ছে পার অক্সিজম। মাইক্রোবায়োটিস 3 প্রকার, একটা হচ্ছে পার অক্সিজম। পার অক্সিজম মানে কি? পার অক্সিজমে যে কোষ অঙ্গাণুতে যে কোষ অঙ্গাণু যে কোষ অঙ্গাণুতে কি পূর্ণ থাকে? অক্সিডেজ, অক্সিডেজ উৎসেচক পূর্ণ থাকবে, অক্সিডেজ উৎসেচক পূর্ণ থাকে এবং জারণে অংশগ্রহণ করে, জারণে অংশগ্রহণ করে। তাহলে আমরা এটা জানলাম। এবার এটা কাজ জানলেই হয়ে যাবে। তাহলে এর সঙ্গে নিশ্চয়ই বুঝতে পেরেছ, পার অক্সিজম মানে অক্সিডেজ উৎসেচক পূর্ণ একটা থলি। কাজ কি? কাজ হচ্ছে, এই দুটো কাজ আমরা লিখব। এক হচ্ছে কোষ অঙ্গাণুকে রক্ষা করে, কোষ অঙ্গাণুকে হাইড্রোজেন পারঅক্সাইড এর বিষক্রিয়া থেকে রক্ষা করে। তাহলে বিষক্রিয়া থেকে রক্ষা করা, এটা একটা কাজ। আর দ্বিতীয় হচ্ছে এটা গ্লাইসিন ও সেরিন, গ্লাইসিন আর সেরিন সংশ্লেষ করে, তৈরি করে। তাহলে গ্লাইসিন এবং সেরিন এই দুটি অ্যামাইনো অ্যাসিড কোথা থেকে সংশ্লেষিত হয়? নিশ্চয়ই আমরা জানি পার অক্সিজম। তাহলে এটা মনে রাখবে। এবার আমরা 2 নম্বরটা জানবো, পার অক্সিজম। এবার হচ্ছে গ্লাই অক্সিজম। গ্লাই অক্সিজমটা কি? গ্লাই অক্সিজম হচ্ছে যে কোষ অঙ্গাণুগুলির মধ্যে, যে কোষ অঙ্গাণু, এই অঙ্গাণুগুলিতে, যে কোষ অঙ্গাণুগুলিতে স্নেহ পদার্থ বিপাকের উৎসেচক থাকে, স্নেহ পদার্থ বিপাকের উৎসেচক সঞ্চিত থাকে। তাহলে আমরা জানলাম গ্লাই অক্সিজম। এর কাজটা আমরা এবার জানবো। কাজ হচ্ছে যে এখান থেকে এই এমসিকিউটা দেব, এই কাজটা মনে রাখলে এখানে লিখতে পারবে। এখানে এই এমসিকিউটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে অঙ্কুরোদ্গমের সময়, বইয়ের থেকে দিচ্ছি এটা। অঙ্কুরোদ্গমের সময় তৈলবীজে গ্লুকোজেনেসিস ঘটায়। তৈলবীজের কোষে রেখো, তৈলবীজের কোষে গ্লুকোজেনেসিস ঘটায়। কে বলতে পারবে গ্লুকোজেনেসিস কাকে বলে? দেখি কে বলতে পারে, মনে আছে কারো? বলতে পারবে? গ্লুকোজেনেসিস মানে কি? আচ্ছা আমি একটু বলে দিই তোমাদের। না, এটা তো আমি গ্লুকোজেনেসিস লিখেছি না, এটা ঠিক হয়নি। নিও লেখো, এটা ঠিক হলো না। এটা গ্লুকোজেনেসিস আলাদা জিনিস, এটা নিও গ্লুকোজেনেসিস। নিও গ্লুকোজেনেসিস ঘটায়। আচ্ছা গ্লুকোজেনেসিসটা আমি বলেছি, গ্লুকোজেনেসিস একটু বলে দিই। গ্লুকোজেনেসিস
অর্থাৎ গ্লুকোজেনেসিস মানে কি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন পরিণত হয়। আর নিওগ্লুকোজেন মানে শর্করা থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। শর্করা রক্তে শর্করা আধিক্য হয়, রক্তে শর্করা আধিক্য হলে তখন কি হয়, তখন তখন গ্লাইকোজেন, তখন কি হয়, ইনসুলিন ওই গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে যকৃৎ এবং পেশিতে জমা রাখে। কেমন, তাহলে এটা জমা রাখে। আবার তখন নিওগ্লুকোজেনেসিস মানে কি, শর্করা ছাড়াও প্রোটিন আর ফ্যাট থেকেও গ্লুকোজ তৈরি হয়। কি বললাম, শর্করা ছাড়াও প্রোটিন আর ফ্যাট থেকেও গ্লুকোজ তৈরি হয়। এটাকে নিওগ্লুকোজেনেসিস বলে। নিও মানে নতুনভাবে, অনেকে ডায়াবেটিস পেশেন্ট তারা ভাবে যে প্রোটিন খেলে গ্লুকোজ হয় না, প্রোটিনও কিন্তু কনভার্ট হয়ে যায় গ্লুকোজে। কোন পদ্ধতিতে, নিওগ্লুকোজেনেসিস। অর্থাৎ এই যে তৈলবীজের কোষে, একটু ভালো করে লক্ষ্য করো এই কথাটা, তৈলবীজের সঙ্গে নিওগ্লুকোজেনেসিস কেন বলেছে, কারণ তৈলবীজের কোষে তো ফ্যাট আছে, তাহলে ফ্যাট থেকেও কিন্তু শর্করা তৈরি হয়। আর যখন শর্করা তৈরি হয়, সেই শর্করা জারণ মাধ্যমে তখন কী হয়, শক্তি তৈরি হয়। তাহলে অঙ্কুরোদ্গমের সময় শক্তির দরকার, এবং সেই শক্তিটা কীভাবে হবে না, তৈলবীজের কোষে যে ফ্যাট আছে, স্নেহ পদার্থ আছে, সেটা কনভার্ট হলো শর্করা এবং সেখান থেকে শক্তি উৎপন্ন হবে। আর একটা আমরা লিখবো, তিনটে আছে, একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, আর একটা এবার হচ্ছে স্পোরোজেনেসিস, ভুল হলো, স্পোরোজম, স্পোরোজম। তাহলে আমরা মাইক্রোবডিস কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে পারঅক্সিজম, লাইঅক্সিজম আর স্পোরোজম। স্পোরোজম মানে কি, যে কোষাঙ্গাণুগুলির মধ্যে, যে কোষাঙ্গাণুগুলিতে স্নেহ পদার্থ সঞ্চিত থাকে, স্নেহ পদার্থ সঞ্চিত থাকে, তাহলে স্নেহ পদার্থ সঞ্চিত থাকে তাকে বলে। এবং এই স্নেহ পদার্থের পরিমাণটা কত, দেখো এর গঠনটা একটু মনে রাখতে হবে। এর গঠনটা হচ্ছে 98% ফ্যাট থাকে, 98%। স্পোরোজমের গঠনটা হচ্ছে 98% ফ্যাট, এবং বাকি অংশ, এর বাকি অংশটা কি থাকে, এই বাকি অংশটা হচ্ছে 2 প্রকার উৎসেচক আছে। কি কি উৎসেচক, অ্যাসিড ফসফেটেজ, আর একটা কি আছে, অ্যাসিড হাইড্রোলেজ, অ্যাসিড হাইড্রোলেজ। তাহলে দুটো উৎসেচক আছে, তাহলে 98% ফ্যাট থাকে, আর বাকি অংশ অ্যাসিড ফসফেটেজ এবং অ্যাসিড হাইড্রোলেজ উৎসেচক থাকে। এবার এখান থেকে আমি একটা প্রশ্ন লিখব, সেটা হচ্ছে উদ্ভিদ কোষের, যদিও আমি আগের দিন ওই 42টা কোষের মধ্যে ছিল, উদ্ভিদ কোষের লাইসোজোম কাকে বলে, বলো, স্পোরোজোমকে বলে। উদ্ভিদ কোষের লাইসোজোম কাকে বলে, আমি আর লিখাচ্ছি না, ওখানে পেয়ে যাবে। যদি তোমাদের মনে না থাকে এখানে লিখে রাখতে পারো নিচে, যে উদ্ভিদ কোষের লাইসোজোম এটাকেই বলা হয় উদ্ভিদ কোষের লাইসোজোম। উদ্ভিদ কোষের লাইসোজোম, উদ্ভিদ কোষের লাইসোজোম। আচ্ছা, লাইসোজোম কোথায় থাকে, একমাত্র প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে তো থাকে না। এবং লাইসোজোম কি কাজ করে তোমরা জানো, প্রধান কাজ হচ্ছে অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাক। কারণ এই লাইসোজোমের মধ্যে প্রায় 50 প্রকারের উৎসেচক আছে, যা অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে। কেমন, তাহলে লাইসোজোম যেমন অটোলাইসিস এবং অটোফ্যাগি পদ্ধতিতে কখনো কোষাঙ্গাণু, কখনো কোষটিকে ধ্বংস করে। এই জন্যে একে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগও বলা হয়। আবার এই যখন প্রাপ্তবয়স্ক কোষগুলোকে ধ্বংস করে, তখন নতুন কোষ আবার তৈরি হতে পারে। এই জন্যে একে কী বলা হয়, রিসাইক্লিং সেন্টারও বলা হয়, তেমন কোষের ঝাড়ুদারও বলা হয়, তাই না?
অনেকগুলো তোমাদের টার্মস আমি ব্যবহার করেছিলাম। তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত করবো। এরপরের টার্ম এখানে লেখা হয়ে গেছে। আমরা এবার এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হ্যাঁ রিসাইক্লিং সেন্টার তো গলগি বডিতে পড়ে। রিসাইক্লিং সেন্টার গলগি বডি তাই কি লিখেছিলাম? ঠিক করে দেখো তো। রিসাইক্লিং সেন্টার না, ওটা ঠিক হয়নি। রিসাইক্লিং সেন্টার গলগি বডিতে হবে না, এটা লাইসোজোম হবে। ঠিক করে লেখো এটা। রিসাইক্লিং সেন্টার যেহেতু তোমাদের বলেছিলাম যে প্রাপ্তবয়স্ক কোষকে ধ্বংস করে, বলেছিলাম। আচ্ছা, প্রাপ্তবয়স্ক যদি কোষ ধ্বংস হয়ে যায় তাহলে নতুন কোষের ইনিশিয়েশন হবে, নতুন কোষ তৈরি হবে। তোমরা গলগি বডির সঙ্গে বলেছিলাম বলে গলগি বডি আমি ঢুকিয়ে দিয়েছি, কিন্তু না, এটা লাইসোজোম। এটা লাইসোজোম কি করে? প্রাপ্তবয়স্ক কোষকে ধ্বংস করে, পরে নতুন কোষ সৃষ্টি হতে পারে। এই জন্যে একে কি বলা হয়? রিসাইক্লিং সেন্টার বলে। কোষের ঝাড়ুদার। যদি কোষের মধ্যে কোনো ব্যাকটেরিয়া জীবাণু প্রবেশ করে তাহলে লাইসোজোম তার উৎসেচক নিক্ষেপ করে তাকে ধ্বংস করে। কেমন? আচ্ছা, আমরা এবার যেটা করবো, এটা লেখা হয়ে গেছে তো। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা কোষ গহ্বর এর অপর নাম হচ্ছে ভ্যাকুয়াল। কোষ গহ্বর বা ভ্যাকুয়াল। কোষ গহ্বর কাকে বলে দেখো? কোষ গহ্বর প্রধানত উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকলেও সেগুলো ছোট। প্রধানত উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে অবস্থিত। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। আচ্ছা, এটা অনেকে কাকে বলেছিলাম, ও তো আসতে পারছে না। তুমি তো ও এসছে, হ্যাঁ তুমি। ও বলছে বুধবারে আসতে পারছি না, পরের বুধবার বলছে। এবার ব্যাপারে যে পিছিয়ে গেলে ওই যে পরের বুধবার হবে না। চেষ্টা করো কালকে বুধবারে আসতে। আচ্ছা, একটু আগের থেকে আসা যায় না? সকাল 10টায় পড়ানো আছে আমার ক্লাসে। শনিবার দিন আগে পড়িয়েছিলেন 6টা থেকে হবে। আগেরবার বাবার ফার্স্ট টাইম পড়া থেকে হবে না। আগামীকালটা আসো। আগামীকালটা 5টা থেকে আসো, 7টার সময় ছেড়ে তোমার 5টা থেকে পড়া ওখানে। হ্যাঁ, 5টা থেকে 7:30। 5:30 থেকে 7:30। ওটা কি এক্সট্রা পড়াচ্ছেন উনি? হ্যাঁ, এক্সট্রা পড়াচ্ছেন। আমি একবারে ছেড়েছি বলি ক্লাস যাব পারি। আচ্ছা, ঠিক আছে, আপনি ভিডিও করে রাখবেন। ভিডিও করলে হবে? আচ্ছা, তো আসতে পারবে তুমি? তুমি আসতে পারবে? আর কে আসবে? তুমি আসতে পারছো? 3 জন আসতে পারছি। হ্যাঁ, আর কেউ আসে? আচ্ছা, আমি ভিডিও করে এটা দিয়ে দেবো। কেমন? তোমরা দেখে নিও। 6টা থেকে 8টা না, 7:30 করো। 7:30। 7:30। তাহলে হ্যাঁ, তুমি তো প্রথম দ্বিতীয় চ্যাপ্টার পড়োনি আমার কাছে। 5টা থেকে আসতে পারে। তাহলে আর পড়তে হবে না। তো কারো যদি সেটিং না হয় তাহলে পড়াবো কি করে? স্যার, আমাদের যেমন ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন লিখিয়ে দিয়েছিলেন, এই কোশ্চেন ওরকম করবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে কোশ্চেন আমি যেহেতু দ্বিতীয় চ্যাপ্টার অনেক ফাস্ট, কেমন, সেই জন্য কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমাকে কিছু ছবি এঁকেও দেখাতে হবে। ব্যাকটেরিয়ার ছবিটা দেখাতে হবে, ভাইরাসের ছবিটা দেখাতে হবে, কিছু কিছু ছবি আছে সেগুলো আঁকতে হবে। কেমন? পাঠিয়ে দেবেন। যদি না আসতে পারে তাহলে পড়াবো না, একজন আসলে পড়াবো না।
আসতে হবে 3-4 জন। 3 জন আসছো তো কনফার্ম? আচ্ছা, তাহলে তোমাদের সুবিধা বলো। 6টা, তাহলে 6টা থেকে আসবে। তাহলে 5:30টায় আসো। হ্যাঁ 5:30টায় আসো, 5:30, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কোষ গহ্বর বা ভ্যাকুয়াল হচ্ছে প্রধানত উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। কেমন? সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা বেষ্টিত কোষরস বা কোষরসকে বলে সেল স্যাক। কোষরস পূর্ণ যে গহ্বর কি কি কাজ করে? এই গহ্বর খাদ্য সঞ্চয় করতে পারে, রেচনে সাহায্য করে এবং কোষের আকৃতি বজায় রাখে। কোষের আকৃতি বজায় রাখে, তাকে কোষ গহ্বর বলে। তাহলে কোষ গহ্বর কাকে বলে আমরা জানলাম যে প্রধানত উদ্ভিদ কোষে থাকে, একক পর্দা বেষ্টিত কোষরসপূর্ণ একটা গহ্বর, খাদ্য সঞ্চয়, রেচন আর কোষের আকৃতি বজায় রাখে। এবার আমরা কোষ গহ্বরের একটা ছবি দেখব এবং সেখান থেকে 2 কি 3টে প্রশ্ন লিখবো, ব্যাস, এখানে আর কিছু নেই। দেখো আমরা একটা কোষ গহ্বরের ছবি আঁকছি। এই কোশ্চেন নয়, আমরা এখান থেকে এখানে যেটা আঁকবো সেইটাই আমরা লিখব। আমরা একটা আচ্ছা এটা হচ্ছে কোষ গহ্বর। এবার দেখো এই কোষ গহ্বরকে বেষ্টন করে একটা পাতলা আবরণ আছে, একে বলে টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট কাকে বলে? এখান থেকে 2টো প্রশ্ন করলেই হবে। টোনোপ্লাস্ট হচ্ছে কোষ গহ্বরকে বেষ্টন করে থাকা কোষ গহ্বরকে বেষ্টন করে যে পাতলা কোষের স্তর থাকে, পাতলা কোষ পর্দা থাকে। কোষ গহ্বরকে বেষ্টন করে যে পাতলা কোষ পর্দা থাকে তাকে কি বলে? তাকে টোনোপ্লাস্ট বলে। এবার আরেকটা কথা, এই যে পাতলা একটা স্তর আছে, এই যে পাতলা স্তর, দেখো উদ্ভিদ কোষে, এটা উদ্ভিদ কোষে আমি এঁকেছি, উদ্ভিদ কোষ। এবার দেখো প্রাণী কোষ আঁকিনি কেন? প্রাণী কোষে কোষ গহ্বরগুলো খুব ছোট হয় এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে অপরিণত অবস্থায় অনেকগুলো কোষ গহ্বর থাকে। যখন পরিণত উদ্ভিদ কোষ হয় তখন সমস্ত কোষ গহ্বর মিলে একটা বড় কোষ গহ্বর গঠন করে। ফলে কোষের যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সেটাকে ঠেলে কি করে? কোষের কোষ পর্দার দিকে ঠেলে দেয়। এবং এই কোষ পর্দার দিকে ঠেলে দেওয়ার জন্য এই যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এটা দেখবে একদম কোষ পর্দার দিকে রয়েছে। তাহলে এই দুটো অংশকে একসঙ্গে বলা হয় কি বলে? দুটো অংশকে একসঙ্গে আমরা প্রোটোপ্লাজম বলতে পারি। অর্থাৎ একে বলে প্রাইমর্ডিয়াল ইউটিকল। প্রাইমর্ডিয়াল
প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? এটা একটু মনে রাখতে হবে। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, দেখো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল হচ্ছে এই যে প্রোটোপ্লাজম, তাহলে সজীব প্রোটোপ্লাজম, কেমন সজীব প্রোটোপ্লাজম, সজীব প্রোটোপ্লাজম দেখেছো এখানে যে চারিপাশে সজীব প্রোটোপ্লাজমের এই পাতলা স্তর, সজীব প্রোটোপ্লাজমের পাতলা স্তর, এই স্তরটা কাকে বেষ্টন করে আছে? সজীব প্রোটোপ্লাজমের পাতলা স্তর, পাতলা যে স্তর, যে স্তর লেখো, যে স্তর ভ্যাকুওলকে ঘিরে, ভ্যাকুওলকে ঘিরে, ভ্যাকুওল এবং কোষপর্দার মাঝখানে বিন্যস্ত থাকে। তাহলে এটা মনে রাখবে। তাহলে সংজ্ঞাটা আমি বললাম যে সজীব প্রোটোপ্লাজমের একটা পাতলা যে স্তর, এই যে সজীব প্রোটোপ্লাজম দেখুন শুরু হয়ে গেছে, তাহলে সজীব প্রোটোপ্লাজমের পাতলা যে স্তর এই ভ্যাকুওলকে ঘিরে, ভ্যাকুওল আর কোষপর্দা, কোনটা কোষপর্দা? এটা হচ্ছে কোষপর্দা, তাহলে এটা হচ্ছে কোষপর্দা। যেহেতু উদ্ভিদ কোষ, এটা যদি কোষপর্দা হয় তাহলে বাইরেটা হচ্ছে কোষপ্রাচীর, বাইরেটা হচ্ছে কোষপ্রাচীর। উদ্ভিদ কোষের ক্ষেত্রে দুটো প্রাচীর থাকে, দুটো স্তর থাকে, একটা হচ্ছে কোষপর্দা, একটা হচ্ছে কোষপ্রাচীর, তোমরা সেটা জানো। প্রাণী কোষের ক্ষেত্রে শুধু কোষপর্দা থাকে, কোষপ্রাচীর থাকে না, কেমন? তাহলে এই যে, তাহলে নিশ্চয়ই সংজ্ঞাটা বুঝতে পেরেছো। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? সজীব প্রোটোপ্লাজমের পাতলা যে স্তর ভ্যাকুওলকে ঘিরে, ভ্যাকুওল এবং কোষপর্দার মাঝখানে বিন্যস্ত থাকে, তাকে কি বলে? তাকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। এটা খুব ইম্পর্টেন্ট। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, প্রাইমর্ডিয়াল ইউট্রিকলটা পড়বে, টোনোপ্লাস্টটা পড়বে। টোনোপ্লাস্ট হচ্ছে এই যে কোষগহ্বরকে বেষ্টন করে থাকা যে কোষপর্দা। এখান থেকে এই দুটো প্রশ্ন করলেই হবে। আমরা এবার পরেরটা চলে যাব। স্যার ওটা কি ওই গোলমুখ? এটা হচ্ছে নিউক্লিয়াস, লিখে রাখতে পারো, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমি বলেছিলাম এই যে এখানে বলেছি প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম মানে কি? এখানে আছে সাইটোপ্লাজম আছে, এখানে নিশ্চয়ই সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম আছে, তাহলে এই সাইটোপ্লাজম আর এখানে আছে নিউক্লিয়াস। তাহলে এই সাইটোপ্লাজম আর এই নিউক্লিয়াস, এই দুটো যদি যুক্ত হয় তাহলেই কিন্তু প্রোটোপ্লাজম হয়। প্রোটোপ্লাজমটা নিশ্চয়ই আমরা জানি, প্রোটোপ্লাজমটা কাকে বলে? তার মানে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস যুক্ত হয়ে প্রোটোপ্লাজম তৈরি হয়। নিশ্চয়ই এটা আমরা জানি যে প্রোটোপ্লাজম একটা পাতলা স্তর, সেটা কোষগহ্বরকে বেষ্টন করে থাকে এবং কোষগহ্বর আর নিউক্লিয় পর্দার মাঝখানে থাকে। আচ্ছা, আমরা এটা বুঝে নিচ্ছি। আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে, এটা মুছে দেবো? হ্যাঁ, পড়া আছে। তুমি কি লিখছো না লিখছো না? লিখেছো? আচ্ছা, আমরা আরেকটা আছে বাকি, সেটা করিয়ে ফেলি, কেমন? আচ্ছা, আরেকটা বাকি আছে, এটা মুছে দেবো কি? আচ্ছা, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে সাইটোস্কেলিটন, সেটাও ছোট ছোট। আচ্ছা, এবার আমরা এই চ্যাপ্টার স্যার কটা বাকি আছে? এটা হয়ে গেছে, এটা এইটাই লাস্ট। সাইটোস্কেলিটন লেখো। সাইটো আচ্ছা, সাইটোস্কেলিটন এটা হচ্ছে কি? সাইটোস্কেলিটন হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে থাকে। দেখো, ইউক্যারিওটিক কোষের, ইউক্যারিওটিক মানে হচ্ছে আদর্শ কোষ, ইউক্যারিওটিক কোষের
ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত প্রোটিন নির্মিত, এটা প্রোটিন নির্মিত, হ্যাঁ তোমার আছে নাকি পড়া? আচ্ছা, তাহলে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত প্রোটিন নির্মিত অনুনালিকা এবং অনুতন্তু, হ্যাঁ আন্তঃসংযুক্ত হয়ে তাহলে দেখো ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত প্রোটিন নির্মিত অনুনালিকা এবং অনুতন্তু আন্তঃসংযুক্ত হয়ে যে সাইটোপ্লাজমীয় জালিকা তৈরি করে, সাইটোপ্লাজমীয় জালিকা গঠন করে, তাকে সাইটোস্কেলিটন বলে। তাহলে সাইটোস্কেলিটন কাকে বলে নিশ্চয়ই আমরা জানলাম। তাহলে সাইটোস্কেলিটন বলে কি নিয়ে গঠিত? অনুনালিকা এবং অনুতন্তু, অনুনালিকা এবং অনুতন্তু। তোমরা অনুনালিকা কি নিয়ে গঠিত? এক প্রকার প্রোটিন নিয়ে গঠিত। প্রোটিনের নামটা বলো তো দেখি। অনুনালিকা যে প্রোটিন যে তৈরি, সেই প্রোটিনটার নাম হচ্ছে টিবিউলিন প্রোটিন। কি প্রোটিন? টিবিউলিন প্রোটিন। অনুনালিকা যে প্রোটিন নিয়ে গঠিত তার নাম হচ্ছে টিবিউলিন। এদের কাজটা আমরা লিখবো, তাহলে আমরা বুঝতে পারবো। কাজ হচ্ছে এটা কি করে? কোষের কাঠামো এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। কোষের কাঠামো এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তাহলে নিশ্চয়ই আমরা জানলাম যে কোষের কাঠামো এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। 2 নম্বর হচ্ছে এই যে সাইটোপ্লাজম কি করে না, এই সাইটোস্কেলিটন সাইটোপ্লাজমের কোলয়েডীয় পরিবর্তন, করে। সাইটোপ্লাজমের কোলয়েডীয় পরিবর্তন মানে কিরকম? যেমন সল থেকে জেল, অথবা জেল থেকে সল, জেল থেকে সল, এই পরিবর্তনটা করে। আর কি করে? আর হচ্ছে সাইটোস্কেলিটন আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো করে। যেমন সল জেল একটা মতবাদ, তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ পড়ে এসেছিলে। যেমন অ্যামিবার চলন সল জেল মতবাদ অনুসারী হয়। অর্থাৎ অ্যামিবা যখন গমন করে তখন তার পরিধির দিকে সাইটোপ্লাজমের ঘনত্ব পরিবর্তন করে, এবং ঘনত্ব পরিবর্তন করার পরে অস্থায়ী একটি ক্ষণপথ তৈরি হয়, এবং সেই ক্ষণপথের মধ্যে কী করে? দেহের পেছন দিক থেকে থাকা সাইটোপ্লাজমের ওই ক্ষণপথের মধ্যে প্রভাব সৃষ্টি করে। ফলে ক্ষণপথটি সামনে এগিয়ে যায়। ক্ষণপথের সম্মুখে থাকা 18 অংশ মাটির সঙ্গে সংলগ্ন হয়। ফলে পেছন দিকটা পিছিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে গেল। এই যে ক্রমানুযায়ী সংকোচন এবং প্রসারণের মাধ্যমে অ্যামিবা তার গমন সম্পন্ন করে। আচ্ছা, তাহলে আমরা এছাড়াও আরও আছে
সাইটোস্কেলিটন কি করে দেখো, বেম গঠন, বেম গঠনে ভূমিকা আছে কোষপাত, কোষপাত হচ্ছে সেল প্লেট। আমরা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস যে পদ্ধতি সেটা কোষপাতের মাধ্যমে হয়। ক্লিভেজ, ক্লিভেজটা হচ্ছে প্রাণী কোষের সাইটোপ্লাজম বিভাজনটা ক্লিভেজ পদ্ধতিতে ঘটে, এটাকে ফারোইং বলা হয়, মানে কোষ পর্দায় একটা ভাঁজ সৃষ্টি হয়, ক্লিভেজ বলে। এছাড়াও সিলিয়া, ফ্লাজেলা কেমন গঠনে অংশগ্রহণ করে, গঠনে অংশগ্রহণ করে। তাহলে ফ্লাজেলা, ফ্লাজেলা, সিলিয়া ফ্লাজেলা গঠনে অংশগ্রহণ করে। আরেকটা আমার বাকি আছে, ভুলে গেছি আমি, সেটা হচ্ছে একটুখানি আমি লিখে দিই সেটা, নাহলে এটা পরের দিন আমার পড়াতে হবে। অ্যারকাস্টিক পদার্থ আর মাইক্রোবডি দুটো, খুব ছোট্ট একটা। আজ সময় আছে তো? আচ্ছা, এটা মুছে দিই, তাহলে ওটা আমরা হয়ে গেলে আমরা পুরোটা কমপ্লিট করবো। লেখা হয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকটু বাকি আছে, এটা বলে গেছিলাম। এটা হচ্ছে আরও দুটো অংশ আছে, একটা হচ্ছে এবার আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে অ্যারকাস্টিক, অ্যারকাস্টিক পদার্থ, অ্যারকাস্টিক পদার্থ। আমরা এবার দুটো বাকি আছে, অ্যারকাস্টিক আর হচ্ছে মাইক্রোবডি। অ্যারকাস্টিক পদার্থ কি? কোষের সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে যে অজীবীয় বস্তু থাকে, যে অজীবীয় বস্তু উপস্থিত থাকে তাদের অ্যারকাস্টিক, অ্যারকাস্টিক, অ্যারকাস্টিক পদার্থ বা সেল, তোমাদের বইয়ে এইটা দিতে দেবো আমি, ইনক্লুশন। এই ইনক্লুশন মানে কি? এটা হচ্ছে সেল ইনক্লুশন বলে। তাহলে এর অপর নামটা একটু মনে রাখবে, অ্যারকাস্টিক পদার্থের অপর নাম হচ্ছে সেল ইনক্লুশন। এটা হচ্ছে 3 প্রকার। এটা একটু আমরা 3 প্রকারটা কি কি? এক দেখো, এক হচ্ছে সঞ্চিত খাদ্য। সঞ্চিত খাদ্যটা কীরকম? সঞ্চিত খাদ্যগুলো হচ্ছে যেমন হচ্ছে শ্বেতসার, যেমন হচ্ছে শ্বেতসার। শ্বেতসার মানে কীরকম? গ্লুকোজ থেকে জল বিয়োজন হলে শ্বেতসার হয়। তোমরা জানো C6H12O6 থেকে যখন জল বেরিয়ে যায় তখন সেটা শ্বেতসারে পরিণত হয়। উদ্ভিদে গ্লুকোজ হওয়ার পরে শ্বেতসারে পরিণত হয়ে উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে সঞ্চিত থাকে। গ্লাইকোজেন, গ্লাইকোজেনটা কি? গ্লাইকোজেন হচ্ছে, গ্লাইকোজেন এটা হচ্ছে প্রাণীজ শ্বেতসার। প্রাণীজ শ্বেতসার হচ্ছে গ্লাইকোজেন। ইনুলিন, এটা দেব পরীক্ষায় আছে। ইনুলিন কি? শূন্যস্থান আছে এটা। ইনুলিন হচ্ছে এক প্রকার শর্করা। অনেকগুলো 3টে অপশন 4টে অপশন থাকে, তার মধ্যে দেব যে ইনুলিন কি। ইনুলিন হচ্ছে এক প্রকার শর্করা। এবার হচ্ছে জাইমোজেন। জাইমোজেনটা কি? জাইমোজেনটা হচ্ছে নিষ্ক্রিয় উৎসেচক। নিষ্ক্রিয় উৎসেচক তোমরা নিশ্চয়ই জানো
যে আমাদের পাকস্থলী থেকে একটা উৎসেচক বেরিয়ে আসে, তার নাম হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজেন। নিষ্ক্রিয় পেপসিনোজেন। এই নিষ্ক্রিয় পেপসিনোজেন HCl এর সংস্পর্শে, HCl এর যখন সংস্পর্শে আসে তখন সেটা কিন্তু সক্রিয় পেপসিনে পরিণত হয়, পেপসিনে পরিণত হয়। কেমন? এটা আমরা জানি। দেখো এবার হচ্ছে তৈলবিন্দু। এটাও সঞ্চিত খাদ্যের মধ্যে তৈলবিন্দু আছে। তৈলবিন্দুটা কি? তৈলবিন্দুটা হচ্ছে, এটা হচ্ছে আমরা জানি ফ্যাট কিভাবে গঠিত হয়। আমরা লিপিড নিশ্চয়ই বলেছিলাম, লিপিড মনে আছে? বলো তো লিপিড কিভাবে গঠিত হয়? 3 অণু, এক অণু ফ্যাটি অ্যাসিডের সঙ্গে 3 অণু গ্লিসারল। ঠিক হলো? উল্টো বললে যে 1 অণু গ্লিসারলের সঙ্গে 3টি ফ্যাটি অ্যাসিড। এখন উল্টো হয়ে গেল না বলাটা? 1 অণু গ্লিসারল মানে অ্যালকোহল 1 অণু আর 3 অণু গ্লিসারল। আবার ভুল, 1 অণু গ্লিসারল আর তার সঙ্গে 3টে ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে। আচ্ছা, তৈলবিন্দু কি? তৈলবিন্দু হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। গ্লিসারলের বিভিন্ন যৌগ। কেমন? আমরা সঞ্চিত খাদ্য সম্বন্ধে জানলাম। এটা 3 প্রকার। একটা জানলাম আমরা সঞ্চিত খাদ্য। এছাড়া আছে প্রোটিন আছে। প্রোটিন এটাও সঞ্চিত খাদ্যের মধ্যে আছে। প্রোটিন কাকে বলে আমরা বলছি না, তোমরা সবাই জানো। এবার আমরা যেটা লিখব সেটা হচ্ছে বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থের মধ্যে কি আছে দেখো? বর্জ্য পদার্থের মধ্যে গদ আছে। গদ মানে কি? গদ হচ্ছে বিনষ্ট। আচ্ছা, উদ্ভিদ কোষ প্রাচীরের সেলুলোজ, বিনষ্ট হয়ে গদে পরিণত হয়। তাহলে গদটা হচ্ছে কিসে পরিণত হয়? সেলুলোজটা। তাহলে গদ আমরা জানলাম। নেক্সট হচ্ছে রজন। রজনটা কি? রজনটা হচ্ছে পাইন, তারপরে শাল। পাইন শাল গাছের রজন নালীতে, শাল গাছের পাতায় লিখি, পাতা ও কাণ্ডের রজন নালীতে উৎপন্ন সুগন্ধি হলুদ রঙের, লিখলে তো অনেক কিছু লিখতে হয়, হলুদ রঙের রেচন পদার্থ। এটা একটা রেচন পদার্থ। তাহলে রজন জানলাম। এবার আমরা জানবো তরুক্ষীর। তরুক্ষীরটা কি? তরুক্ষীরটা হচ্ছে বট, আকন্দ হতে পারে, তারপরে শিয়াল কাটা হতে পারে। আমি অনেকগুলো লিখবো না। শিয়াল কাটা এই বট আকন্দ উদ্ভিদে দুধের ন্যায়, তামাক গাছে জলের ন্যায় পাতায়, আর শিয়াল কাটা উদ্ভিদে এটা হচ্ছে হলুদ রঙের তরুক্ষীর পাওয়া যায়। তাহলে বট, আকন্দ, শিয়াল কাটা, তামাক। এই তামাক গাছের জলের মতন, শিয়াল কাটা গাছের পাতা থেকে পাওয়া যায় হলুদ রঙের
বট আকন্দ গাছের থেকে পাওয়া যায় সাদা দুধের ন্যায়। তাহলে আমি ওগুলো লিখছি না, তরুকির হচ্ছে বট আকন্দ, এই জন্য তিনটে নাম লিখলাম। এখান থেকে দুধের ন্যায়, এখান থেকে হলুদ রঙের, এখান থেকে জলের ন্যায়। কেমন? তাহলে তরুকি তামাক গাছে ক্ষীরকোষ ক্ষীরনালী, এটা মনে রাখতে হবে, ক্ষীরকোষ। এবং এটা মানে আমি তোমাদের পড়িয়েছিলাম, ক্ষীর নালীতে উৎপন্ন রেচন পদার্থ, উৎপন্ন রেচন পদার্থ। এবার আমরা জানবো উপক্ষার। উপক্ষারটা কি? উপক্ষারটা হচ্ছে প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন, প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন উদ্ভিদের রেচন পদার্থ, উদ্ভিদের রেচন পদার্থ। সেটা কীরকম এটা তোমরা নিশ্চয়ই জানো, আমি একটা লিখাচ্ছি শুধু, কুইনাইন। কুইনাইন, কুইনাইন, কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? সিংকোনা গাছ থেকে। রেসারপিন, এটা কোথা থেকে পাওয়া যায়? সর্পকান্দা গাছ থেকে। ডাটুরিন কোথা থেকে পাওয়া যায়? ধুতরা গাছ থেকে। আচ্ছা, অ্যাট্রোপিন কোথা থেকে পাওয়া যায়? বেলোডোনা গাছ থেকে। আচ্ছা, তারপরে মরফিন আফিম গাছ থেকে। তারপরে ক্যাফিন কফি গাছ থেকে, তাই তো? এরকম বিভিন্ন পাওয়া যায়, তাদের বিভিন্ন ভূমিকা আছে, আর লিখতে বলতে গেলে অনেক চলে যাচ্ছে, না ওগুলো আর বলছি না। দেখো আমি অত লিখেছি, লিখলাম না। রজন তরুক্ষী, রজন গদ আর তরুক্ষীর হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, আর এই উপকারটা হচ্ছে প্রোটিন নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। তাহলে উদ্ভিদের রেচন পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি ভাগে? এক হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থগুলো কি কি? গদ, রজন, তরুক্ষী। আর নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কোনটা? উপকার। এছাড়া আর কি আছে বর্জ্য পদার্থের মধ্যে? এর ছাড়া আরেকটা বর্জ্য পদার্থের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে ধাতব প্লাস। এটা খুব ইম্পর্টেন্ট, ধাতব, ধাতব প্লাস। ধাতব প্লাসটা কি? এই ধাতব প্লাসটা হচ্ছে ধাতব, পড়া আছে তোমাদের? আচ্ছা, ধাতব প্লাসটা কি? ধাতব প্লাস হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট কোথায় থাকে? এটা থাকে বট রবার, বট রবার গাছে। বট রবার গাছের এই এই বট আর রবার গাছের পাতায় থাকে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে বট রবার গাছের পাতায়, পাতায় থাকে। এইটাকে কি বলে? এই ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে বট রবার গাছের পাতায় থাকে, একেবারে সিস্টোলিথ, সিস্টোলিথ। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট বলছি আমি, এই দুটো লিখে নিই, অক্সালেট। তাহলে ধাতব প্লাস কাকে বলে? ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট, অক্সালেট কোথায় থাকে? এটা থাকে কচু হোল, কচু হোল। এর পাতা এবং কাণ্ড দুই জায়গায় থাকে, পাতা এবং কাণ্ড। তাহলে ধাতব প্লাস কাকে বলে? ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সালেটের কেলাস কে। এই কেলাস কে, আচ্ছা এইটা লিখে নিই, এটাকে কি বলে? এটাকে বলা হয় এটা হচ্ছে সিস্টোলিন। এটাকে বলে, খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তাই কি ছেড়ে দেবো? আচ্ছা আচ্ছা, এইটাই ছেড়ে দিচ্ছি। গ্রাফাইট,
এটাকে বলে গ্রাফাইট, কেমন? ধাতব গ্লাস। এখানে লিখে দাও ক্যালাসকে, ক্লাসকে ধাতব ক্লাস বলে। ছেড়ে দিই কেমন? স্যার চ্যাপ্টারটা শেষ। আর শুধুমাত্র একটুখানি বাকি থাকলো, আচ্ছা মাইক্রো বডি, মাইক্রো বডি বাকি থাকবে। মাইক্রোবডি লিখে দেন। না মাইক্রো বডি না, এটা অ্যাসপার্টিক পদার্থ। এটা তো অ্যারগাস্টিক পদার্থ হচ্ছে, অ্যারগাস্টিক পদার্থ হচ্ছে উদ্ভিদের, উদ্ভিদ প্রাণী সবার ক্ষেত্রে থাকে, প্রাণীদের থেকে থাকে হচ্ছে ওটা কি মাইক্রোবডিসকে মাইক্রোবডিস লিখিয়েছে। মাইক্রো বডি না, স্টিল এনে গেছে। ঠিক আছে। উদ্ভিদে যেটা থাকে তার নাম কি? নেই নেই আছে তো নেই। হ্যাঁ আছে, দাও দেখি তোমরা পারো তো একটুখানি একটুখানি। মেটাপ্লাস্টিক বডি, প্রাণী, আমি একটু বলে দিই তোমরা একটু পড়ে নেবে। মেটাপ্লাস্টিক বডিজ কি? মেটাপ্লাস্টিক বডি প্রাণী কোষের মধ্যে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন, লিখে নাও একটুখানি, প্রাণী কোষের মধ্যে বিপাক, ওই বিদ্যুৎ চমকাচ্ছে, আমি ছেড়ে দিই। আপনি পরের বলে লিখে রাখবেন। আর স্যার আপনি লিখে দিন না, ভিডিওটা পরে দেখুন। আচ্ছা পরের দিন আমি বলে লিখেছি। বলে লিখে রাখবেন, আমরা এটা লিখে রাখবো। তার মানে প্রাণী কোষের মধ্যে বিপাক ক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থ, উৎপন্ন পদার্থগুলোকে বলা হয় কি? মেটাপ্লাস্টিক বডিজ, কেমন? এইগুলো এখানে যেগুলো পড়িয়েছি এটা 3 প্রকার, গ্লাইকোজেন, জাইমোজেন, আর একটা হচ্ছে ফ্যাট গুলিকা, এই 3, চর্বি গুলিকা। কি কি বললাম? গ্লাইকোজেন, জাইমোজেন আর চর্বি গুলিকা, ব্যাস, আর কিছু না। তাহলে আমরা